তন্ময় মোমবাতির শিখার ওপর হাত রাখে। শিখাটি জ্বলন্ত হয়ে ওঠে, আর তন্ময়ের হাতে দগ্ধ হওয়ার দাগ পড়ে। কিন্তু ঠিক তখনই ছায়াটি ম্লান হতে শুরু করে। তার চিৎকার সারা গুহায় প্রতিধ্বনিত হয়। ছায়াটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। গুহার কাঁপুনি থেমে যায় এবং মোমবাতির আলো উজ্জ্বল হয়ে ওঠে। প্রিয়া কেঁদে ফেলে তন্ময়কে ধরে বলে, তুমি ঠিক আছো তো? তুমি বেঁচে আছো তো? তন্ময় ক্লান্তভাবে হাসে এবং বলে, হ্যাঁ, আমি ঠিক আছি। কিন্তু আমি জানি, আমাদের আরো সতর্ক থাকতে হবে। এই শক্তি পুরোপুরি শেষ হয়নি। আমাদের এটাকে চিরতরে নিশ্চিহ্ন করতে হবে। তারা গুহা থেকে বেরিয়ে আসে। মনে হয়, আপাতত অভিশাপ শেষ হয়েছে। কিন্তু পাণ্ডুলিপিতে লেখা শেষ কথাগুলো তাদের মনে অদ্ভুত শঙ্কা সৃষ্টি করে। অভিশাপ কখনো পুরোপুরি শেষ হয় না। এটি কেবল রূপান্তরিত হয় এবং ফিরে আসার পথ খুঁজে পায়। তারা বুঝতে পারে, তাদের লড়াই এখনো শেষ হয়নি। গুহা এবং ভবনের রহস্যের শিকড় হয়তো আরো গভীরে লুকিয়ে আছে। গুহা থেকে ফিরে আসার পর তন্ময়, প্রিয়া এবং অয়ন অনুভব করল যে সমস্যার মূল শিকড় তারা ছুঁতে পারেনি। ভবনটির মধ্যে যে অন্ধকার শক্তির উৎস লুকিয়ে রয়েছে, সেটিই হয়তো তাদের জীবনে একের পর এক বিপদ ডেকে আনছে। তন্ময়ের মনে গভীর দ্বিধা কাজ করছে। সে ভাবছে, তার নিজের সিদ্ধান্তই কি ভুল পথে তাদের নিয়ে যাচ্ছে। সেই রাতেই তন্ময় তার ঘরে বসে আচার পালনের সময় পাওয়া দাগগুলো দেখতে থাকে। হঠাৎ সে টের পায়, জানালার বাইরে কেউ দাঁড়িয়ে আছে। কিন্তু সেই ছায়া মূর্তিটি এক মুহূর্তে অদৃশ্য হয়ে যায়। প্রিয়া ফোন করে বলে, তোমাকে কিছু বলার জন্য ফোন করেছি। ভবনের চারপাশে আজ রাতে কেউ ঘোরাফেরা করছিল। আমি জানি, এটি স্বাভাবিক নয়। তন্ময় তার অনুভূতি গোপন না রেখে বলে, আমিও কিছু দেখেছি। মনে হচ্ছে, ভবনের শক্তি আমাদের ওপর নজরদারি করছে। আমাদের আর দেরি করা উচিত নয়। এই শক্তির উৎস ভবনের গভীর কোনো স্থানে লুকিয়ে আছে। পরদিন সকালে তারা তিনজন আবার ভবনে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু এবার ভবনের চারপাশ আরো ভয়ঙ্কর মনে হয়। পেছনের বাগানে শুকনো পাতার ওপর রক্তের দাগ আর অদ্ভুত পায়ের ছাপ দেখা যায়। প্রিয়া পাণ্ডুলিপি বের করে ভবনের ভেতরের অংশের একটি মানচিত্র খুঁজে পায়। সেখানে দেখানো হয়েছে, ভবনের নিচে একটি গোপন বেসমেন্ট রয়েছে, যা চাবি ছাড়া খোলা যায় না। তন্ময় বলল, আমাদের আগে এই গোপন কক্ষটি খুঁজে বের করতে হবে। হয়তো সেটিই আমাদের সমস্যার সমাধান দেবে। তারা ভবনের ভেতর ঢুকে দেখতে পায়, মেঝের ঠিক মাঝখানে একটি পাথরের দরজা রয়েছে। দরজার চারপাশে ত্রিভুজ চিহ্ন খোদাই করা এবং সেখানে পাণ্ডুলিপির মতোই মন্ত্র লেখা। অয়ন বলল, এটি হয়তো পাণ্ডুলিপির ইঙ্গিত দেওয়া সেই বেসমেন্ট। কিন্তু এটি কিভাবে খুলব? প্রিয়া পাণ্ডুলিপির একটি অধ্যায় পড়ে জানায়, এই দরজা খোলার জন্য অভিশপ্ত মোমবাতির শিখা দরকার। পাণ্ডুলিপিতে বলা হয়েছে, মোমবাতির আলোতে এই দরজা খুলবে। কিন্তু সেই মোমবাতি কোথায় পাওয়া যাবে? তারা ভবনের বিভিন্ন কক্ষ খুঁজতে শুরু করে। একটি পুরনো ড্রার থেকে রিয়া একটি অদ্ভুত কালো মোমবাতি পায়। এটি থেকে গন্ধ বের হচ্ছে, যা তাদের মাথা ঘুরিয়ে দিচ্ছে। মোমবাতিতে ছোট ছোট অক্ষরে লেখা, শক্তিকে জাগাতে ব্যবহার করুন, তবে ভুল করবেন না। তারা কালো মোমবাতিটি নিয়ে দরজার কাছে ফিরে আসে। প্রিয়া তন্ময়কে বলল, তুমি যদি এই মোমবাতি জ্বালাও, তবে শক্তির দরজা খুলবে। কিন্তু এই কাজ করতে গিয়ে তুমি আবারও বিপদে পড়তে পারো। তন্ময় দৃঢ়ভাবে বলল, আমরা এখানে এসেছি সমস্যার সমাধান করতে। এখন ভয় পাওয়ার সময় নয়। তন্ময় মোমবাতি জ্বালায়, আর কালো শিখা জ্বলে উঠতেই পুরো ভবন কাঁপতে থাকে। দরজাটি ধীরে ধীরে খুলে যায়, আর তার ভেতর থেকে ঠান্ডা বাতাস এবং গা ছমছমে শব্দ বের হতে থাকে। তারা ভেতরে প্রবেশ করে দেখতে পায়, বেসমেন্টের দেওয়াল জুড়ে খোদাই করা অদ্ভুত ছবি। সেখানে মানুষের আত্মা শোষণ করার দৃশ্য, ছায়ামূর্তির উত্থান, এবং অন্ধকার শক্তির পূজা করার প্রতীক রয়েছে। অয়ন বলল, এটি কোনো সাধারণ বেসমেন্ট নয়। এটি যেন একটি অভিশপ্ত মন্দির।
এখানেই হয়তো সেই শক্তির মূল উৎস রয়েছে। তারা বেসমেন্টের এক কোণায় একটি ছোট পাথরের বাক্স দেখতে পায়। বাক্সের ওপরে একটি ত্রিভুজ চিহ্ন খোদাই করা। প্রিয়া বাক্সটি খুলতে গেলে তন্ময় বলে, সাবধানে, পাণ্ডুলিপিতে বলা হয়েছে এটি হয়তো শক্তিকে বন্ধ করে রাখার কেন্দ্র। প্রিয়া ধীরে ধীরে বাক্সটি খুলে দেখে তার ভেতরে একটি ছোট স্ফটিক খণ্ড রয়েছে। এটি থেকে অদ্ভুত আলো এবং তাপ নির্গত হচ্ছে। প্রিয়া বলল, এটি হয়তো সেই শক্তির কেন্দ্র। তবে এটি ধ্বংস করার জন্য পাণ্ডুলিপির মন্ত্র ব্যবহার করতে হবে। তারা যখন মন্ত্রপাঠ শুরু করে তখনই বেসমেন্টের অন্ধকার আরো ঘন হয়ে যায়। ছায়াগুলো জীবন্ত হয়ে ওঠে এবং তাদের ঘিরে ফেলে। ছায়াগুলোর মধ্য থেকে একটি ভয়ঙ্কর ছামূর্তি বের হয়ে আসে। এটি গম্ভীর কণ্ঠে বলে, তোমরা আমাকে ধ্বংস করতে পারবে না, আমি চিরন্তন। তন্ময় বলে, আমরা তোমাকে ধ্বংস করব, তুমি আমাদের ভয় দেখিয়ে থামাতে পারবে না। এমন সময় মোমবাতির শিখা কাঁপতে শুরু করে এবং ছায়াগুলো তাদের দিকে আক্রমণ করতে এগিয়ে আসে। প্রিয়া চিৎকার করে বলে, আমাদের দ্রুত মন্ত্র শেষ করতে হবে, নয়তো আমরা কেউ বাঁচব না। তন্ময়, প্রিয়া এবং অয়ন কি শক্তির এই মূল উৎস ধ্বংস করতে পারবে, নাকি ছামূর্তি তাদের পরিকল্পনা ব্যর্থ করে দেবে? তাদের পরবর্তী পদক্ষেপ গল্পের চূড়ান্ত মোড়ে নিয়ে যাবে। মন্ত্রপাঠ যখন শেষ পর্যায়ে পৌঁছায়, ছায়াগুলো হঠাৎ আরো আক্রমণাত্মক হয়ে ওঠে। তাদের চারপাশে অন্ধকার যেন জীবন্ত হয়ে কুণ্ডলী পাকাচ্ছে। প্রিয়া দ্রুত পাণ্ডুলিপির নির্দেশ অনুযায়ী মন্ত্রের শেষ কয়েকটি শব্দ উচ্চারণ করে। তন্ময় মোমবাতির শিখার দিকে তাকিয়ে বলে, আমাদের মোমবাতির শিখাকে বজায় রাখতে হবে, এটি নিভে গেলে আমরা সবাই শেষ। অয়ন আতঙ্কিত কণ্ঠে বলে, ছায়াগুলো শক্তি বাড়াচ্ছে, আমরা কি এটি সামাল দিতে পারবো? তন্ময় শক্ত কণ্ঠে উত্তর দেয়, আমাদের দিক থেকে ভুল করার কোনো সুযোগ নেই, সাহস ধরে রাখো। প্রিয়া যখন মন্ত্রের শেষ শব্দটি উচ্চারণ করে, স্ফটিক খণ্ডটি হঠাৎ ঝলসে ওঠে। এটি থেকে বের হওয়া আলো ছায়াগুলোর গায়ে পড়তেই তারা ছিটকে যেতে শুরু করে। বেসমেন্টের পুরো জায়গা আলোয় ভরে ওঠে। কিন্তু ঠিক তখনই ছামূর্তি এক ধাক্কায় সামনে এগিয়ে আসে। ছামূর্তি গর্জন করে বলে, তোমরা ভাবছো এক টুকরো আলো আমাকে থামাতে পারবে? আমি 1000 বছর ধরে এই শক্তি জাগিয়ে রেখেছি, আমি তোমাদের ধ্বংস করব। তন্ময় বুঝতে পারে শুধু মন্ত্রপাঠ আর স্ফটিক দিয়ে এই শক্তি পুরোপুরি ধ্বংস করা যাবে না, তাকে আরো বড় কিছু করতে হবে। তন্ময়ের মনে পড়ে পাণ্ডুলিপির একটি লাইন, শুদ্ধ আত্মা থেকে উচ্চারিত শক্তিই কেবল অন্ধকারকে সম্পূর্ণ নিঃশেষ করতে পারে। সে দ্রুত রিয়ার দিকে তাকিয়ে বলে, রিয়া, আমি জানি আমাদের কি করতে হবে, আমাকে স্ফটিকটি ধরতে দাও, আমার আত্মার শক্তি হয়তো একে চিরতরে ধ্বংস করতে পারবে। রিয়া চিৎকার করে বলে, তুমি এটা করতে পারো না, এটা তোমার জীবন কেড়ে নিতে পারে। তন্ময় দৃঢ় কণ্ঠে বলে, আমাদের সবার জন্য এটা করতেই হবে, আমি জানি এটাই একমাত্র উপায়। তন্ময় স্ফটিকটি হাতে তুলে নেয়। সঙ্গে সঙ্গে তার শরীরে ভয়ঙ্কর ব্যথা ছড়িয়ে পড়ে, কিন্তু সে মন্ত্রপাঠ শুরু করে। স্ফটিকটি উজ্জ্বল হতে হতে পুরো বেসমেন্ট আলোয় ভরিয়ে তোলে। ছামূর্তি চিৎকার করে বলে, থামো, তুমি আমার শক্তি কেড়ে নিচ্ছ, এটা অসম্ভব। তন্ময় সমস্ত শক্তি দিয়ে স্ফটিকটি উঁচু করে ধরে এবং মন্ত্রপাঠ শেষ করে। আলো এতটাই উজ্জ্বল হয়ে ওঠে যে ছায়াগুলো আঁকে আঁকে গলে গিয়ে অদৃশ্য হয়ে যায়। ছামূর্তিও ধীরে ধীরে দুর্বল হতে থাকে এবং শেষবারের মতো একটি গর্জনের সঙ্গে মিলিয়ে যায়। ছা ধ্বংস হয়ে গেলে বেসমেন্ট ধীরে ধীরে শান্ত হয়ে আসে। মোমবাতির শিখা নিভে যায় এবং স্ফটিকটি তন্ময়ের হাত থেকে পড়ে ভেঙে যায়। প্রিয়া এবং অয়ন তন্ময়ের কাছে দৌড়ে আসে। তন্ময় ক্লান্ত হয়ে পড়ে আছে, কিন্তু তার মুখে একটি শান্তির হাসি। আমরা এটা পেরেছি, অভিশাপ শেষ হয়েছে, তন্ময় বলল। প্রিয়া কেঁদে ফেলে বলে, তুমি কি ঠিক আছো? তন্ময় হাসতে হাসতে বলে, আমি বেঁচে আছি, তবে এটুকু বলবো, এবার সত্যি সত্যি শান্তি খুঁজে পাওয়া গেছে।
তারা বেসমেন্ট থেকে বেরিয়ে ভবনের চারপাশ ঘুরে দেখে। চারপাশে আর কোনো ছায়া বা অদ্ভুত চিহ্ন নেই। ভবনটি যেন অভিশাপ মুক্ত হয়ে গেছে। পান্ডুলিপির শেষ কয়েকটি লাইন তাদের সামনে আরো একবার আসে। শক্তি ধ্বংস হলে ভবনের আত্মা মুক্তি পাবে। কিন্তু এ গল্পের শেষ এখানেই নয়। কেউ কেউ ইতিহাসের ভুলগুলো আবারও জাগিয়ে তুলতে পারে। তন্ময় ভবনের দরজার দিকে তাকিয়ে বলে, আমাদের কাজ এখানে শেষ। এবার এটিকে এমনভাবে বন্ধ করতে হবে যাতে কেউ আরও এই ভবনের অভিশাপকে জাগিয়ে তুলতে না পারে। তারা ভবনটি চিরতরে বন্ধ করার পরিকল্পনা করে। কিন্তু ভবনটি ছাড়ার সময় তারা দূরে দাঁড়িয়ে একটি অদ্ভুত ছায়া দেখতে পায়। তাৎক্ষণিকভাবে কিছুই বলতে না পেরে তারা ভবন থেকে বেরিয়ে আসে। তন্ময়ের মনে হয়, ভবিষ্যতে কেউ যদি আবার এই ভবনের রহস্যের গভীরে প্রবেশ করে, তবে একই অভিশাপ ফিরে আসতে পারে।